ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা দ্বাদশ শ্রেণীর ভেক্টর অ্যালজেব্রা মানে ভেক্টর বীজগণিত বিষয়। তো এই চ্যাপ্টারে আমি মূলত থিওরিটাই আজকে ভিডিওতে আলোচনা করব। এখানে ভিডিওটা খুব বড় হয়ে যাবে যদি এর সাথে অঙ্ক আলোচনা করতে যাই। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সমস্যাগুলো আমি যদি কমেন্টে জানতে পারি, তাহলে সেই সব সমস্যাগুলো আমি পরবর্তী ভিডিওতে তখন করে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি সিলেক্ট করবে, যাতে অল ভিডিও সিলেক্ট হয়ে যায় এবং তোমরা সমস্ত ভিডিওগুলো পেতে থাকবে। দেখো, আমি একটু ধাপে ধাপে তোমাদের থিওরি পোর্শনটা আলোচনা করবো। তো প্রথমে আসছে আমরা স্কেলার। তোমরা স্কেলার রাশি দীর্ঘদিন ধরে দেখছো, ফিজিক্সেও তোমরা এই সম্পর্কে ধারণা পেয়েছো। যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে তাদের আমরা স্কেলার বলে থাকি। যেমন ভর একটা স্কেলার রাশি, ঘনত্ব একটা স্কেলার রাশি, দ্রুতি, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, এগুলো সব স্কেলার রাশির উদাহরণ। তো স্কেলার নিয়ে আমি বেশি কিছু বলছি না, আমাদের মূল বিষয়টা হচ্ছে ভেক্টর। দেখো, ভেক্টর হচ্ছে সেই সমস্ত রাশি যা মান এবং দিক দুটোই আছে। তো এই জায়গাটা আমি একটু ভেঙে বলবো। এই 2 নম্বর পয়েন্ট, মান আছে, দিক আছে। মান তো আমরা বুঝি যে সেটা কতটা বড় বা কতটা ছোট, দিকটা হচ্ছে তার ডাইরেকশন। তো অনেক ক্ষেত্রে আবার এই দিকের দুটি অংশ আছে বলে বলা হয়। একটা হচ্ছে অভিমুখ, আর একটা হলো অভিদিশা। এবং এই সমস্ত জিনিস একসাথে প্রকাশ করার জন্য আমরা যেটা সব থেকে ভালো একটা জিনিস হাতের কাছে পাই, সেটা হচ্ছে ডাইরেক্টেড লাইন সেগমেন্ট বা দিক নির্দেশিত রেখাংশ। তো দিক নির্দেশিত রেখাংশে কোনো একটি ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? রেখাংশ বলতে আমরা জানি একটা বিন্দু থেকে আরম্ভ হয়ে একটা বিন্দুতে শেষ হয়। ধরা যাক একটি রেখাংশ হলো এবি। এই এবি রেখাংশের সাহায্যে আমরা কোন একটি ভেক্টর, হয়তো স্মল এ, তাকে প্রকাশ করতে চাই। তো কিভাবে প্রকাশ করব? এই এবি রেখাংশের যে ম্যাগনিটিউড বা মাপ, সেই মাপটাই হবে এই এ ভেক্টরের মান। দিকের এই যে দুটি অংশ, একটা অভিমুখ আর একটা অভিদিশা। অভিমুখ কথাটা বোঝায় যে এই রেখা বরাবর আমরা 2 ডাইমেনশনাল স্পেসে যেমন এই প্লেনের উপর ডান দিক বা বাঁ দিক এমনি বলতে পারি, কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে তো প্রচুর দিক পাওয়া যায়। একটা রেখা যে কোনো ভাবে একটা শূন্যে অবস্থান করতে পারে। তাই জন্য অভিমুখ হচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারবো তখন যখন সেই ভেক্টরটি যেখানে আছে সেই বরাবর একটি লম্বা সূত্র, অর্থাৎ একটি সরল রেখা আমরা ধরতে পারবো, তবেই তার অভিমুখটিকে আমরা চিনতে পারবো। এবার আমরা জানি এরকম একটি সরল রেখা যেহেতু তার দুই মুখ দেখতে পাওয়া যায় না, তাহলে তার প্রকৃত দিকটা কোন দিক থেকে কোন দিক, এই সরল রেখার দুটি দিক আছে, একটা হচ্ছে এই দিক থেকে এরকম, আর একটা হচ্ছে এই দিক থেকে এই দিক। এইটা বোঝানোর জন্যই অভিদিশার দরকার হয়। এবং আমরা এই অভিদিশা বোঝানোর জন্য এই এবি রেখাংশের মধ্যে একটি অ্যারো হেড ব্যবহার করব। এই অ্যারো হেডটার কাজ হলো এ থেকে বি এর দিক বোঝাতে। এইভাবে একটি ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, অর্থাৎ একটা রেখাংশ, তার মধ্যে একটা অ্যারো হেড দিয়ে আমরা একটা ভেক্টরকে খুব সুন্দরভাবে তার এই তিনটি জিনিসকে বোঝাতে পারি। এর মানটা হলো এ থেকে বি পর্যন্ত মেপে নাও, এর দিকটা হলো মানে দিকের অভিমুখ অংশটা হলো এবি বরাবর, এবং সেখানে এ থেকে শুরু হয়ে বি এর দিকে, এটা বোঝাচ্ছে তার অভিদিশা। এইভাবে তিনটি রাশির সাহায্যে একটা ভেক্টরকে আমরা বুঝিয়ে থাকি। এখন এখানে আর দুটো কথা বলে নেবো। একটা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট মানে একটা বিন্দু থেকে শুরু হয়ে একটা বিন্দুতে গিয়ে শেষ। এই যে বিন্দুতে শুরু ভেক্টরটা, এই বিন্দুটিকে বলা হয় ভেক্টরটির প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এবং যেখানে ভেক্টরটা শেষ হচ্ছে সেটাকে বলা হয় তার অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে তার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট এটা পেয়ে গেলে আমরা একটা
সেগমেন্ট দিয়ে জুড়ে দিলে সেই ভেক্টরটিকে পেয়ে যায়। এই হলো ভেক্টর বিষয়ে আলোচনা। তাহলে আমাদের এই স্কেলার বলা হয়ে গেছে, আমাদের এই ভেক্টর বলা হয়ে গেছে। এবার আমরা ভেক্টরের ধরন, বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। শূন্য ভেক্টর, তো তোমরা দেখলে ভেক্টর প্রকাশ করার জন্য আমরা ডাইরেক্ট লাইন সেগমেন্ট নিচ্ছি, তার একটা ইনিশিয়াল পয়েন্ট থাকছে, একটা টার্মিনাল পয়েন্ট থাকছে। শূন্য ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যখন আমার ইনিশিয়াল পয়েন্টটা যেটা, আমার টার্মিনাল পয়েন্টটাও সেটা, এরকম ভেক্টরকে বলা হচ্ছে এ। যদি ইনিশিয়াল পয়েন্ট হয় তাহলে এই হলো টার্মিনাল পয়েন্ট, এ থেকে এ পর্যন্ত এই ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়। স্বাভাবিকভাবে একটা বিন্দুর দৈর্ঘ্য আমরা জানি, বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই, তাই এই ভেক্টরটির মান হচ্ছে শূন্য। এবং এই ভেক্টরটি একটু বিশেষ ভেক্টর, অন্যান্য ভেক্টরের থেকে আলাদা। এ থেকে এ এই ডিরেকশন যদি আমরা খুঁজতে যাই তো প্রকৃত ডিরেকশনও কিন্তু আমরা খুঁজে পাবো না। তাহলে যদি একটা প্রশ্ন আসে যে এমন কি কোনো ভেক্টর আছে যার কোনো ডিরেকশন নেই বা সেই অর্থে কোনো ডিরেকশন আমরা ডিফাইন করতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর দেব যে হ্যাঁ, ওরকম ভেক্টর একটাই আছে, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। এবার চলে আসে একক ভেক্টর। একক ভেক্টর মানে আর কিছু না, তার মানটা যদি এক একক হয়, তার ডিরেকশন যা খুশি হোক না কেন, এরকম যে কোনো ভেক্টরকে আমরা একক ভেক্টর বলতে পারি। সমান ভেক্টর কখন বলবো? দুটো ভেক্টরকে আমরা সমান বলবো যদি তার ম্যাগনিটিউডটা সমান হয় এবং তার ডিরেকশনটাও সমান হয়। এমন নয় যে দুটো ভেক্টর একই জায়গায় অবস্থান করবে, এরকম কিছু না। দুটি ভেক্টর যেখানে আছে আছে, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত মেপে নেব। দ্বিতীয় ভেক্টরে মেপে নেব, যদি একই মাপ পায় সেটা হবে প্রথম, আর প্রথমটা যা ডিরেকশন দ্বিতীয়টিরও তাই ডিরেকশন হবে। এখানে মনে রাখতে হবে অভিমুখ এবং অভিদিশা দুটোই যেন সেম হয়, তবেই আমরা সমান ভেক্টর বলতে পারবো। তা নাহলে মান সমান হলেও এই দুটো জিনিস না মিললে আমরা সমান ভেক্টর বলতে পারবো। এবার আমরা আরো কতগুলো ভেক্টর একটু লিখে নিয়েছি, এগুলো একটু সংক্ষেপে বলে নিচ্ছি। দেখো, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলতে কি বোঝায় না, কোন একটা ভেক্টর, ভেক্টর মানে আমি একটু আগে বললাম ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, তো সেই অ্যারো হেডটাকে জাস্ট ঘুরিয়ে দিলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে তার মানটা একই থাকছে কিন্তু তার ডিরেকশনটা আগে যেদিকে ছিল তার উল্টো দিকে হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই ডিরেকশনের যে দুটো পার্ট, অভিমুখ এবং অভিদিশা, অভিমুখ কিন্তু সেম থাকছে, অভিদিশাটা পাল্টে যাচ্ছে। তখনই সেই ভেক্টরটিকে বলা হচ্ছে আগের ভেক্টরের ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তো সদৃশ্য এবং অসদৃশ্য ভেক্টর এবার আমরা একটু জেনে নেব। এটা হয়ে গেল যখন দুটো ভেক্টর তার মানটা যাই হোক না কেন, তার অভিমুখটা একই অথবা বিপরীত। অভিমুখ যখন একই তখন সেই ভেক্টরদের আমরা বলছি সদৃশ্য ভেক্টর। অভিমুখ যখন পুরোপুরি বিপরীত তখন আমরা বলছি অসদৃশ্য ভেক্টর। আর সমরেখ ভেক্টর হচ্ছে সদৃশ্য এবং অসদৃশ্য ভেক্টর, এই ভেক্টরগুলিকে একসঙ্গে বলা হচ্ছে সমরেখ ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর কি? সমপ্রারম্ভিক ভেক্টর যে সমস্ত ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দুটা একই, তারপর তাদের অন্তিম বিন্দুগুলো যা হবে হোক আমরা ওই নিয়ে আর মাথা ঘামাবো না, বা তার ডিরেকশন নিয়েও মাথা ঘামাবো না, তার মান নিয়েও মাথা ঘামাবো না, তার প্রারম্ভিক বিন্দুটা মিলে যাচ্ছে, সেই সব ভেক্টরদের আমরা বলছি সমপ্রারম্ভিক ভেক্টর বা কো-ইনিশিয়াল ভেক্টর। সমতলিক বা একতলীয় ভেক্টর হচ্ছে যখন কতগুলি ভেক্টর হবে সমান্তরাল অথবা তারা কোনো একই তলে অবস্থান করবে তাহলে সমতলিক, অথবা তারা কোন একটি তলের সঙ্গে সবাই সমান্তরাল হবে, তখন তাদেরকে আমরা একতলীয় বা সমতলিক বলতে পারবো। এবারে আমরা আরো দুটি ভেক্টর জানবো, স্থায়ী ভেক্টর এবং মুক্ত ভেক্টর। কোন একটা ভেক্টরের সমান্তরাল করে যে কোনো বিন্দু দিয়ে আমরা যদি একটা ভেক্টর আঁকি তখন সেই দ্বিতীয় ভেক্টরটিকে বলা হবে স্থানিক ভেক্টর। আর মুক্ত ভেক্টর বলতে আমরা সেই সমস্ত ভেক্টরকে বুঝবো যার মান এবং দিক, এটাই শেষ কথা, সে অবস্থান সাপেক্ষে নিরপেক্ষ, তখনই সেই সব ভেক্টরকে আমরা বলবো মুক্ত ভেক্টর। সে কেবল তার মান এবং দিকের উপরে নির্ভরশীল, সে তার অবস্থানের উপর কোনোভাবে নির্ভরশীল নয়। এবারে চলে আসছে আমরা দুটি ভেক্টরের যোগ।
তো ভেক্টরের যোগ আমরা কিভাবে করব? তো ধরে নাও এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হলো এ ভেক্টর, আর এই একটি ভেক্টর, এই ভেক্টরটা হলো বি ভেক্টর। আমরা এই দুটি ভেক্টরের যোগ করতে চাই। কিভাবে যোগ করব? মানে আমরা a প্লাস বি ভেক্টরটা পেতে চাই। তো পদ্ধতি হলো এ ভেক্টরের এটা হলো প্রারম্ভিক বিন্দু, এ ভেক্টরের এটা হলো অন্তিম বিন্দু। আমরা বি ভেক্টরের সমান্তরাল করে বি ভেক্টরটা এইখানে নেব। কিভাবে? এ ভেক্টরের অন্তিম বিন্দুতে বি ভেক্টরের প্রারম্ভিক বিন্দুটা নিয়ে আসব, তারপর তার ডিরেকশন অপরিবর্তিত রেখে তার যা মান, অর্থাৎ সেটা যতটা লম্বা ততটা আমি এখানে এঁকে নেব। তাহলে আমার এটাও বি, এটাও বি, এই ভেক্টরের সাথে এটা যোগ করা যায়, এই ভেক্টরের সাথে এটা যোগ করা যায়। এবং তোমরা যেহেতু এটা জানো, ফিজিক্সে পড়েছো ত্রিভুজ সূত্র, যে ত্রিভুজ সূত্রটা কি? যদি কোনো দুটি ভেক্টর একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত পরপর দুটি বাহু দ্বারা সূচিত হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটির দ্বারা তার যোগফল বা লব্ধি সূচিত হবে। লব্ধি কথাটা যোগফলেরই একটা প্যারালাল টার্ম। তাহলে এই দুটি বাহুকে নিয়ে যদি আমরা একটা ত্রিভুজ সম্পন্ন করি, তাহলে এটা হয়ে গেল সেই ত্রিভুজটা। এটার নাম যদি হয় এ, এটার নাম যদি হয় বি, এটার নাম যদি হয় সি, এটা এ থেকে বি, বি থেকে সি, একই ক্রম হলে সি থেকে এ বোঝায়, আর বিপরীত ক্রম হলে এ থেকে সি এরকম বোঝায়। তাহলে এই এসি ভেক্টরটাই হয়ে গেল আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের সমষ্টির উত্তর। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে দুটি ভেক্টরকে যোগ করতে হয়। প্রথম ভেক্টরটা নিলাম, দ্বিতীয় ভেক্টরের প্রারম্ভিক বিন্দু প্রথম ভেক্টরের অন্তিম বিন্দুতে স্থাপন করলাম, তারপরে এই ভেক্টরের সমান্তরাল করে ভেক্টর টেনে নিলাম। এখন এই দুটি বাহুকে বাহু করে ত্রিভুজটা কমপ্লিট করে নিলাম। এবারে এ থেকে বি, বি থেকে সি, একই ক্রম হলে সি থেকে এ বোঝায়, আর বিপরীত ক্রম হবে, তার মানে এ থেকে সি এর দিকে, এ থেকে সি পর্যন্ত এই যে ভেক্টরটা, এটাই হয়ে গেল এ প্লাস বি ভেক্টর। এই গেল ভেক্টরের যোগ। এবার ভেক্টর যোগের দুটো নিয়ম তারা মানে না মানে না, এটা আমরা একটু দেখে নেব। প্রথম দেখব যে ভেক্টর যোগ বিনিময় নিয়ম মানে না মানে না। আমার ছবি আঁকাই আছে, হয়তো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। আমরা চাই এ এবং বি ভেক্টরের যোগফল। তো প্রথম করলাম এ এবং বি ভেক্টরের যোগফল, এটাই হলো। এবারে আমরা যদি বি ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করি, দেখো আমরা যদি এখানে বি ভেক্টরের সমান্তরাল করে এখানে নিলাম, এটা আমার বি ভেক্টর। ঠিক কিভাবে বি এর সঙ্গে এ যোগ করব? বি এর অন্তিম বিন্দু এটা, সেখানে আমি এ এর সমান্তরাল করে এখান থেকে একটা ভেক্টর নিলাম। তো আমরা দেখছি এটা একটা সামান্তরিক তৈরি হলো, এ বি সি ডি। এইটা দুটোই বি এর সমান্তরাল, এইটা দুটোই এ ভেক্টরের সমান্তরাল, এবং বিসিটা আমি এ ভেক্টরের মাপ করে নিয়েছি। বিপরীত বাহু সমান সমান্তরাল হলে একটা সামান্তরিক হয়। আমরা ওই ত্রিভুজ সূত্র যদি আবার প্রয়োগ করি, এইটা যুক্ত এইটা মানে বি যুক্ত এ সমান এসি বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা একই সঙ্গে বলতে পারি যে এটাই আমার বি প্লাস এ। তাহলে দেখছি আমরা এ প্লাস বিটাও এসি ভেক্টর, বি প্লাস এটাও এসি ভেক্টর। যেহেতু এ প্লাস বি এবং বি প্লাস এ একই জিনিস হলো, তাই আমরা বলবো ভেক্টরের যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এবার আমরা দেখবো যে ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে নাকি চলে না। তো আমরা লিখছি তিনটা ভেক্টর এ বি সি। ধরে নাও এই ভেক্টরটা তোমার এ ভেক্টর, আমরা বি ভেক্টর যেখানে ছিল ছিল, বি এর প্রারম্ভিক বিন্দুটা এইখানে এই এ ভেক্টরের অন্তিম বিন্দুতে নিয়ে চলে এলাম। মনে করো এইটা হচ্ছে তোমার বি ভেক্টর। আবার সি ভেক্টর যেখানে ছিল ছিল, আমরা সেখান থেকে বি এর অন্তিম বিন্দুতে সি ভেক্টরের প্রাথমিক বিন্দু বা প্রারম্ভিক বিন্দু নিয়ে চলে এলাম। মনে করো এই ভেক্টরটা হলো সি ভেক্টর। আমরা এই দুটো জিনিস বের করব, কি এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাতে ব্র্যাকেট দেব, মানে এটা আগে করব, তারপর সি ভেক্টরকে যোগ করব, দেখব কত হয়। আরেকটা জিনিস বের করব, এ ভেক্টরের সাথে বি
এবং সি ভেক্টরের যোগফলকে যোগ করে দেখব এর উত্তরই বা কত হয়, এবং এরা একই হচ্ছে না হয় না। যদি হয় তাহলে আমরা বলবো সংযোগ নিয়ম মেনে চলে, না হলে বলবো সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে না। তো দেখা যায় a প্লাস বি, মানে এটা আমরা আগে বের করছি, a প্লাস বি আমরা যা ত্রিভুজ সূত্র শিখলাম তাতে এটা হয়ে গেল আমার a প্লাস বি। আমি এখানে একটু a প্লাস বি লিখে রাখলাম। এবারে এইটা হলো আমার a প্লাস বি, মানে এটার উত্তর, যুক্ত এটা সি, আবার ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি, এটা প্লাস এটা ইকুয়াল টু, আবার আমি ত্রিভুজ কমপ্লিট করলাম। এই ভেক্টরটা, এটার যদি নাম হয় এ, এটার নাম যদি হয় বি, এটার নাম যদি হয় সি, এটার নাম যদি হয় ডি, তাহলে এর উত্তরটা আমি পেয়ে গেলাম ফাইনালি এডি। এই এডি ভেক্টর হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর উত্তর। এবার আমরা একটু দেখি যে এইটার উত্তর কি হয়। আমরা মাঝে এই পোরশনটুকু একটু মুছে দিলাম, আর আমি এটাও মুছে দিলাম। আমি প্রথম তৈরি করে রাখি বি প্লাস সি, এটা আমার বি, এটা আমার সি, আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি। তাহলে এই বিডি ভেক্টরটাই হলো বি প্লাস সি এর উত্তর। এবার এর সঙ্গে বি প্লাস সি কে যোগ করব, মানে এখানে আমি একটু তোমাদের সুবিধার্থে লিখে রাখলাম বি ভেক্টর যুক্ত সি ভেক্টর। এবার এর সাথে বি প্লাস সি যোগ করছি, দেখো এ যুক্ত বি প্লাস সি, ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হয়ে গেল এডি ভেক্টর। তার মানে আমরা এই উত্তরটাও পেয়ে গেলাম এডি ভেক্টর। অর্থাৎ আমরা দেখছি এ প্লাস বি প্লাস সি তার যা উত্তর, এ প্লাস বি প্লাস সি তারও তাই উত্তর। অর্থাৎ ভেক্টরের যোগ সে সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলছে। এবার আমি দুটো বিষয় বলব। প্রথমে অবস্থান ভেক্টর কাকে বলে এই বিষয়টা একটু আলোচনা করব। প্রথমে একটা বলে নিই, অবস্থান ভেক্টর কার হয় না একটা বিন্দুর হয়। আর আরেকটা বিষয়, অবস্থান ভেক্টর কিন্তু কোন একটি বিন্দুর সাপেক্ষে হয়। তো ধরে নাও এই বোর্ডের উপরে পি যে কোনো একটি বিন্দু, আমরা এই পি বিন্দুটির অবস্থান ভেক্টর জানতে চাই কার সাপেক্ষে, এই বোর্ডের উপরেই অপর একটি বিন্দু ও আছে তার সাপেক্ষে। তো এর সহজ উত্তর হলো যে বিন্দুর সাপেক্ষে জানতে চাই সেটি হবে ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু, আর যে বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেতে চাই সেটি হবে অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। এবং এই বিন্দুদ্বয়ের সংযোগে উৎপন্ন এবং ও থেকে পি এর দিকে এই যে ভেক্টরটি পাওয়া গেল ওপি, এই ভেক্টরটি হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে বা পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার তোমরা দুটো জিনিস একটু বুঝে নাও, বিন্দুর যদি পাল্টে যায়, যার সাপেক্ষে বার করছি সেটা যদি ঠিক থাকে তাহলে অবস্থান ভেক্টরটা পাল্টে যাবে। বিন্দু সেটাই, কিন্তু যে বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরটা বার করছি সেই বিন্দুটি যদি পাল্টে যায় তাহলেও তার অবস্থান ভেক্টর পাল্টে যাবে। তাহলে কোন বিন্দুর অবস্থান ভেক্টরে বিন্দুটির অবস্থান এবং যে বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর নির্ণয় করা হচ্ছে সেই বিন্দুটির অবস্থান, এই দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অবস্থান ভেক্টর বুঝলাম। এবারে আরেকটা বিষয় আমরা বুঝবো, যদিও এর অ্যান্সারটা যেটা আসবে সেটা তোমরা খুব সহজেই মেনে নিতে পারবে। এটা অনেকটা 2D তে যেভাবে তোমরা শিখেছিলে, এখানে আমি দেখো লিখে রেখেছি দুটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, অবশ্যই কোনো বিন্দু সাপেক্ষে ওই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে n অনুপাতে অন্তর্বিভক্তকারী কোন বিন্দু তার অবস্থান ভেক্টরটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। তো একটু ছবিতে দেখো তোমরা, ধরে নাও যে এরকম দুটি বিন্দু ছিল, একটা হলো পি বিন্দু, এই ও থেকে আমি জানি যে তার অবস্থান ভেক্টর এ। আর মনে করো এখানে একটা ছিল কিউ বিন্দু, এই ও বিন্দু সাপেক্ষে তার অবস্থান ভেক্টর মানে ও কিউ, এটা হলো বি। এখন এই পি কিউ এর সংযোজক রেখাংশ এইটা, তার উপরে আছে একটি বিন্দু আর, সে কি করেছে এই পি কিউ রেখাংশকে n অনুপাতে, অর্থাৎ pr বাই r কিউ সমান n বাই n অনুপাতে ভাগ করেছে। আমরা কি চাই, আমরা চাই এই r বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে এই ও বিন্দু সাপেক্ষে, মানে আমরা পেতে চাই
হোয়াট ইজ দ্য ভেক্টর ওয়াই। আমরা মনে করে নিচ্ছি এটা এ ভেক্টর আছে, এটা বি ভেক্টর আছে, এটা হলো সি ভেক্টর। তাহলে তোমরা প্রথম আসো পিআর ভেক্টরটাকে তোমরা মনে করে নাও একটা এক্স ভেক্টর, আর এই আর কিউ ভেক্টর এইটুকুকে তোমরা একটু মনে করে নাও যে এটা ওয়াই ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি এখান থেকে পাচ্ছি দেখো এ প্লাস এক্স ভেক্টর মানে হলো সি ভেক্টর। আমি লিখছি দেখো এ প্লাস এক্স ভেক্টর সমান সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক একইভাবে এবার এই ত্রিভুজটায় চলে আসো। তোমরা দেখো দেখতে পাচ্ছ সি ভেক্টর যুক্ত ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর মানে বি ভেক্টর। আমি লিখছি সেটা সি ভেক্টর যুক্ত ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। এদিকে নিয়ে এলাম। আচ্ছা, এখন আমরা এটা জানি যে পি আর কিউ বাই আর কিউ এই মান দুটো হচ্ছে এম বাই এন। ওটা করে যদি গুণ করি তাহলে এন পি আর ইজ ইকুয়াল টু এম আর কিউ। এখন একটা জিনিস পি আর এবং আর কিউ এই দুটোই একই সরলরেখার উপর অবস্থান করে। আমরা যদি এবার দুদিককেই ভেক্টর করে নিই তাহলে আমরা বলতে পারবো এম ইন্টু পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু আর কিউ ভেক্টর। এবারে পি আর ভেক্টর মানে এক্স আর আর কিউ ভেক্টর মানে ওয়াই। আমরা এক্স এবং ওয়াই দুটোর মান বের করে রেখেছি। এইটা যদি পি আর এর জায়গাতে এক্স ভেক্টর তার মান সি মাইনাস এ, আর কিউ এর জায়গাতে ওয়াই ভেক্টর তার মান ডি মাইনাস সি বসিয়ে নিই। নিয়ে একটু সরল করি। এখানে আমার কি বসে গেল এম এন দিয়ে। এখানে আমার সি ভেক্টরটি অজানা, সি ভেক্টরের মান চলে আসবে সি ভেক্টর ইকুয়াল টু আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে অলরেডি এরকম একটা রেজাল্টের সাথে পরিচিত আছি যে ওরকম বিন্দু সরাইকের ক্ষেত্রে ঠিক যেভাবে উত্তরটা আসছিল ঠিক সেভাবে এই উত্তরটাও চলে আসবে। এটা হয়ে গেল আমার এই অন্তর্বিভক্তকারী বিন্দুর অবস্থান ভেক্টর। তো তোমরা আরেকটা জিনিস একটু কথায় কথায় বলে রাখছি, একটু মিলিয়ে রেখো বা বলে রেখো যে এই আর বিন্দুটি যদি এম/এন অনুপাতে পিকিউ রেখাংশকে বহির্বিভক্ত করতো, যেমন আমাদের ওখানেও মাইনাস হতো এখানেও মাইনাস দিয়ে উত্তরটা আসবে। অর্থাৎ সেক্ষেত্রে সি বিন্দুর অবস্থান ভেক্টরের উত্তর হবে এম বি মাইনাস এন এ বাই এন মাইনাস এন। এবার আমরা এই আরেকটা জিনিস জেনে নেব, তার এই মোটামুটি এই চ্যাপ্টারের থিওরি শেষ হয়ে যাবে। ডিরেকশন কোসাইন অফ এ ভেক্টর। তো মনে করে নাও একটা ভেক্টর হচ্ছে আর। তো আর ভেক্টরটা আমি বলেছি যে কোনো ভেক্টরকে তো ডাইরেক্টেড লাইন সেগমেন্ট করতে পারবো আমরা, দিক নির্দিষ্ট রেখাংশ। মনে করো আমার এই ছবিতে ও পি হলো আর। তাহলে এখন আর ভেক্টরটিকে আমরা মনে করতে পারি এরকম ভাবে, অবস্থান ভেক্টর যেহেতু আমরা শিখে গেছি যে আর ভেক্টর হলো আসলে পি বিন্দুর অবস্থান ভেক্টর উইথ রেসপেক্ট টু ও, মানে ও বিন্দুর সাপেক্ষে। এবারে আমরা কি করলাম, এই ও বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে নিয়ে সেখানে ও এক্স, ও ওয়াই এবং ও জেড এই তিনটি পরস্পর লম্ব অক্ষ এঁকে নিলাম, মানে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবারে পি বিন্দু থেকে লম্ব টেনে তিনটা অক্ষের উপর, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম, এ বিন্দুতে গেল, এটা লম্ব টেনেছি বলে এখানে 90 ডিগ্রি দেখানো আছে। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম, এখানে এলো বি বিন্দুতে পড়লো, এটা 90 ডিগ্রি দেখানো আছে। পি বিন্দু থেকে জেড অক্ষের উপর লম্ব টানলাম, এইটা 90 ডিগ্রি হলো। তার মানে তোমরা এটা বুঝবে ও এ এই মানটা হলো এক্স,
এ থেকে এই বিন্দু পর্যন্ত, বিন্দুটার কোনো নাম দিইনি, প্রয়োজন নেই তাই দিইনি, এটা হলো ওয়াই, আর এখান থেকে পি পর্যন্ত এটা হলো জেড। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল এক্স ওয়াই জেড। এবার কোসাইন বিভব কোষ্ঠী বলতে আমরা কি বুঝবো? এখন আমরা এই ওপি রেখাটা যদি তিনটা অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে মনে করি এই ওপি রেখাটা আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সাথে মনে করি এই ওপি রেখাটা বিটা কোণ করেছে, আর জেড অক্ষের সাথে মনে করি এই ওপি রেখাটা গামা কোণ করেছে। তাহলে এই তিনটি কোণের কসকে, অর্থাৎ কস আলফা, কস বিটা এবং কস গামা, এই তিনটি সংখ্যাকে বলা হয় এই ওপি রেখাংশের ডিরেকশন কোসাইন, বা আমরা বলতে পারি পি বিন্দুর অবস্থান ভেক্টরের ডিরেকশন কোসাইন। এবার এই ডিরেকশন কোসাইন গুলো আসলে কি? তো যেহেতু এই পি বিন্দু থেকে লম্ব টেনেছে এটা 90 ডিগ্রি আর এইটা আলফা, আমরা মনে করে নিচ্ছি ওপি ভেক্টর কার ভেক্টর, তাহলে ওপির মান হয়ে গেল আর। আমরা বলতে পারি দেখো ও এ বাই ওপি সমান cos আলফা। দেখো এই যে cos আলফা, cos বিটা, cos গামা এর মানগুলো আমরা একটু জানতে চাই এই স্থানাঙ্কের রেসপেক্টে। তোমরা এখন ই ও এ এটি একটি সমকোণী ত্রিভুজ, যার ওএ হলো এক্স, ওপি হলো আর, এবং এই কোণটা হলো আলফা। তাহলে cos আলফার উত্তর হলো ওএ বাই ওপি। তাহলে cos আলফা সমান হয়ে যাচ্ছে ওএ বাই ওপি। এটা সমান আবার কি হচ্ছে দেখো, ওএটা হচ্ছে এক্স, পি বিন্দুর অবস্থান, সেটা থেকে পাচ্ছি ওএটা এক্স, এইটা ওয়াই, আর এটা জেড। তাহলে এক্স বাই আর, এটার মান পেয়ে গেলাম এক্স বাই আর। আবার আমরা একটা জিনিস জানি যে এটা সমান হয়ে যাচ্ছে এক্স বাই আর, আর কিছু না, আর হচ্ছে একটা সমকোণী চৌকোণের কর্ণ যার তিন দিকটার দৈর্ঘ্য এক্স ওয়াই এবং জেড। তাহলে আরের উত্তর আমরা জানি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক একইভাবে এই cos বিটাটার উত্তর হয়ে যাবে y বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক একইভাবে cos গামার উত্তর হয়ে যাবে z বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমরা যদি সেই তিনটা রাশির বর্গ করে যোগ দিই তাহলে আমরা পেয়ে যাবো দেখো এক্স স্কোয়ার বাই বর্গ করেছি, এই রুটটা উঠে গেছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা বর্গ করলে পরে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার বাই এই রুটটা উঠে গেছে, ঠিক এটার বর্গ করলে পেয়ে যাচ্ছি জেড স্কোয়ার বাই এই রুটটা উঠে গেছে। এখন এই তিনটি বর্গের যদি আমরা সমষ্টি বের করি তাহলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, লসাগু হয়ে গেল, উপরেও পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কাটলে হয়ে যায় 1। তার মানে এই যে ডিরেকশন কোসাইন যে তিনটি সংখ্যা, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে এই তিনটি বর্গের সমষ্টির উত্তর হবে 1। অর্থাৎ কি একটা রেজাল্ট পেয়ে গেলাম যে cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা এটা হয়ে যাবে 1। এবং যেহেতু এই ডিরেকশন কোসাইন গুলি আসলে কোনো না কোনো কোণের cos, আমরা যে cos এর ধর্ম জানি cos এর মান -1 থেকে +1 এর বেশি হয় না, তো সেই জন্য একটা ডিরেকশন কোসাইন দেখে বোঝা যাবে কোনোটারই মান 1 এর বেশি হবে না, আর এই তিনটি বর্গের সমষ্টি 1 হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে এটা যে ডিরেকশন কোসাইন সেটা বুঝতে পারবো। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখবো, প্যারালালের কথাটা চলে, তোমরা পাবে দেখবা বইতে ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও আর কিছু না, কোন একটা ভেক্টরের আসল যে ডিরেকশন কোসাইন গুলো সেইগুলোর সাথে সমানুপাতিক যে কোনো তিনটি সংখ্যাকে তার ডিরেকশন রেশিও বলে। আমি ধরো কথা প্রসঙ্গে বলছি তোমাদের যে 1/√2 তার ধরুন হাফ হাফ, এই তিনটা হয়তো কোনো একটা সরল রেখার ডিরেকশন কোসাইন। তো সবাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই এই তিনটা সংখ্যাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এটার ক্ষেত্রে পেয়ে গেলাম √2, এটার 1, এটার 1। এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার সমানুপাতিক, এই তিনটি সংখ্যাকে আমি এটা যে রেখাংশের ডিরেকশন কোসাইন, এই তিনটি সংখ্যাকে সেই রেখাংশের ডিরেকশন রেশিও করব। একটা ভেক্টর বা লাইনের ডিরেকশন কোসাইনের উত্তর একটাই হবে, কিন্তু তার ডিরেকশন রেশিওর উত্তর
অসংখ্য হতে পারে। যেমন আমি এই তিনটে সংখ্যাকে 2 দিয়ে গুণ করে এটা পেলাম, কেউ এই তিনটে সংখ্যাকে 4 দিয়ে গুণ করতে পারে, সে আবার তিনটে সংখ্যা পাবে। সে যাই পাক, এই তিনটি সংখ্যার সেট, এইগুলোকে আমরা সবসময় তার ডিরেকশন রেশিও বলবো। অর্থাৎ একটি ভেক্টরের ডিরেকশন রেশিও কিন্তু অনেক হতে পারে। তো এই গেল মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের থিওরি। এবার আমরা অঙ্ক করব, যা সমস্যা হবে তখন আবার থিওরি যদি একান্তটুকু পরিষ্কার করতে হবে করবো। ধন্যবাদ সবাই।